হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আরও একটি নতুন টপিক আলোচনা হবে, যে টপিকটা যে কোনো বিএড ডিএলএড এডুকেশন বা যে কোনো টেট পরীক্ষাতে একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। শুধুমাত্র ইম্পর্ট্যান্ট এই নয় যে এখান থেকে তোমাদের কোনো কোয়েশ্চেন আসবে সেই বেসিসে নয়, কিন্তু যে ধরনের প্রশ্ন তোমাদের টেট পরীক্ষাতে আসে বা যে বিএড বা ডিএলএডের যে ট্রেনিংটা করা হয় মূলত যে বেসিক কনসেপ্টটাকে বোঝার জন্য, সেই কনসেপ্টটাই কিন্তু এই চাইল্ড সেন্টার এডুকেশনের ওপরে তোমাদের রয়েছে। যে কোনো কোশ্চেন আছে, তোমরা যদি প্রিভিয়াস যে সেন্ট্রাল টেট বা ওয়েস্ট বেঙ্গল টেট বা আদার্স যে সমস্ত টেটের পরীক্ষার তোমরা প্রশ্নপত্র দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যেখানে প্রশ্ন কিন্তু তোমাদের চাইল্ড সাইকোলজি তোমাদের কতটা ধারণা রয়েছে সেই বেসিসে কিন্তু প্রশ্নপত্রটা করা হয়ে থাকে। তো এমন ধরনের প্রশ্ন থাকে যেখানে একজন হবু শিক্ষকের এই কনসেপ্টটা ক্লিয়ার করা হয়ে থাকে যে একজন টিচার হিসেবে একজন স্টুডেন্টকে কী হিসেবে তিনি নিরীক্ষণ করেন বা পরীক্ষণ করেন না, তার মধ্যে সেই চাইল্ড সেন্টার এডুকেশন বা শিশুকেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা তার পরিকল্পনা বা তার মধ্যে সেই চিন্তাভাবনা বা তিনি কিভাবে এই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহল কিনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় রেখে প্রশ্নপত্র করা হয়ে থাকে, যেগুলোকে আমরা পেডাগজিক্যাল প্রশ্ন বলে থাকি, বা যে সমস্ত প্রশ্ন চাইল্ড সাইকোলজিতে বা চাইল্ড স্টাডিতে হয়ে থাকে, বেশিরভাগ প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তাই এই কনসেপ্টটা যদি আমাদের কিছু ক্লিয়ার ধারণা থাকে এবং যদি কিছু ক্লিয়ার টপিক যদি বা কিছু পোর্শন যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমার মনে হয় চাইল্ড স্টাডির যে কোনো ধরনের প্রশ্নপত্রই আসে না কেন, সেই সমস্ত প্রশ্নপত্র কিন্তু আমরা খুব ইজিলি সঠিক উত্তরটা কিন্তু দিতে পারবো। তো এরপর দেখে নাও এই যে চাইল্ড সেন্টার এডুকেশন মূলত কি এবং কখন থেকে এই চাইল্ড সেন্টার এডুকেশন তৈরি করা হয়েছিল, এই চাইল্ড সেন্টার এডুকেশনের মূলত যে ফোকাসটা কোথায় এবং চাইল্ড সেন্টার এডুকেশনের যে ইম্পর্টেন্সটা কোথায়, এর এম কোথায়, বা কোন কোন মনীষীগণ বা কোন কোন যারা আমাদের এডুকেশনবিদ রয়েছে, শিক্ষাবিদ রয়েছে, তারা কীভাবে এই চাইল্ড সেন্টার এডুকেশনকে বোঝাতে চেয়েছেন বা চাইল্ড সেন্টার এডুকেশনকে প্রয়োগ করেছেন তাদের থিওরিতে। তো সেই সমস্ত বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব এবং এটাও আলোচনা করব তার সাথে যে এডুকেশনের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামে কিভাবে এই চাইল্ড সেন্টার এডুকেশনকে ইনক্লুড করা হয়েছে এবং কিভাবে সেটাকে উপস্থাপন করা হয়েছে। তো দেখো, প্রথমে দেখো কি বলা হয়েছে, যে স্টুডেন্ট সেন্টার লার্নিং অলসো নোন অ্যাজ লার্নার সেন্টার এডুকেশন। ঠিক আছে, এখানে চাইল্ড সেন্টার এডুকেশনও তোমরা বলতে পারো, যে চাইল্ড সেন্টার এডুকেশন অলসো নোন অ্যাজ কি লার্নার সেন্টার এডুকেশন। ক্লিয়ার? মানে এখানে লার্নার সেন্টার মানে যারা শিখছে লার্নার, তো এখানে কি না টিচার সেন্টার এডুকেশন কিন্তু বলছে না, এখানে যে শিখছে, ঠিক আছে, বা লার্নার, সেই লার্নার সেন্টার এডুকেশন, লার্নারকে কেন্দ্রে রেখে এডুকেশন। নেক্সট দেখো, চাইল্ড সেন্টার মিনস ইউজিং দ্য চাইল্ড অ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর লেসন প্ল্যান অ্যান্ড ফর ডেভেলপিং কারিকুলাম। তো এখানে কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থাটা ডেভেলপ করার জন্য, শিক্ষা ব্যবস্থার বিকাশের জন্য মূলত যে দুটো টপিক বা দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। প্রথমটা কি লেসন প্ল্যান, বা কী প্রসেসে পড়ানো হবে বা কী প্রসেসে যে শিক্ষা ব্যবস্থাটা চলবে বা শিক্ষা ডেলিভার করা হবে বা তোমার নলেজ ডেলিভার করা হবে। আর নেক্সট হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম কিভাবে তৈরি হবে। এই দুটো জিনিসেই কিন্তু মূল পয়েন্টে কিন্তু এখানে রাখা হয় কাকে, চাইল্ডকে। ঠিক আছে, তার লেসন প্ল্যানটা এবং কারিকুলামটা কিন্তু টোটালি এই দুটো তৈরির পেছনে মিডিলে রাখা হচ্ছে কাকে, চাইল্ডকে, যার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা টোটালি কিন্তু তৈরি করা হয়েছে। তো এরপরে দেখো তোমরা, তাহলে মূলত আমরা বুঝতে পারলাম যে চাইল্ড সেন্টার এডুকেশন কি না, যে এডুকেশন ব্যবস্থাতে, যে শিক্ষা ব্যবস্থাতে মূল কেন্দ্রে একজন শিক্ষার্থী থাকে, একজন শিক্ষার্থীকে কেন্দ্র করে সমস্ত প্রসেসটা অপারেট হয়ে থাকে, তাকে বলা হয় চাইল্ড সেন্টার এডুকেশন। এরপরে প্রশ্ন আসে যে বর্তমানে আমরা জানি যে চাইল্ড সেন্টার এডুকেশনের ওপরে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে, তাহলে পূর্বে কি ছিল? পূর্বেও পড়াশোনা ছিল, পূর্বেও কারিকুলাম ছিল, পূর্বেও স্কুল কলেজ ছিল এবং পূর্বেও টিচাররা ছিল এবং স্টুডেন্টরাও ছিল। তো পূর্বে কি ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল এবং তার পরিবর্তন হলো কি কি কারণবশত, তো এই জিনিসগুলো একটু আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, দেখো তোমরা নেক্সট দেখো তোমরা, যেটা এখন যেটা শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আধুনিক ধারণা। এটা হচ্ছে শিক্ষার আধুনিক ধারণাতে চাইল্ড সেন্টার এডুকেশনকে ইনক্লুড করা হয়েছে। তাহলে প্রাচীনতম ধারণাতে কি ছিল দেখো, সেটা আমরা দেখে নেব। ঠিক আছে,
শিক্ষার প্রাচীন ধারণা দেখো, ঠিক আছে, বা ওল্ড মেথড যেটাকে বলে প্রাচীন ধারণা, বা ওল্ড মেথড বা ওল্ড থট, যেটা ওল্ড মেথড বা ওল্ড থট যেটাকে শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এটা দেখে নাও একটু। এখানে কি বলা হয়েছে, এখানে থাকতো যে শিক্ষার্থীদেরকে কি ভাবা হয়েছিল। এখন শিক্ষার্থীদেরকে তখন ভাবা হতো যে শিক্ষার্থীরা নিষ্ক্রিয়, ঠিক আছে। সেখানে টিচারকে হাইলাইট করা হতো, শিক্ষকের হাতেই কিন্তু সমস্ত পাওয়ার থাকতো, এবং স্টুডেন্টকে কিন্তু এখানে কোনো রকম মধ্যমণিতে রাখা হয়নি। ওখানে দেখো একজন চাইল্ডকে একজন বলা হয়েছে টেবুলা রোসা বলে, টেবুলা রোজা, ঠিক আছে, টেবুলা রোসা, ঠিক আছে, টেবুলা রোসা। তো টেবুলা রোসা টপিকটা কি না, এটা জন লক বলেছিলেন, জন লক, মনে রাখবে নামটা তোমরা। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের যে কোনো টেটের এক্সামের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। টেবুলা রোসা, জন লক বলেছিলেন এই টেবুলা লোসা। কাকে বলেছিলেন টেবুলা লোসা? তার চাইল্ডকে বলেছিলেন, চিলড্রেনকে বলেছিলেন, ঠিক আছে। কাকে বলেছিলেন? চিলড্রেনকে বলেছিলেন, বা শিক্ষার্থীদের বলেছিলেন টেবুলা লোসা, চিলড্রেনকে বলেছিলেন টেবুলা লোসা। এবার টেবুলা লোসা বলতে কি বোঝা হয়? টেবুলা লোসা বলা হয়েছে এখানে যে এমটি ভেসেল, ঠিক আছে, বা এখানে ব্ল্যাঙ্ক স্লেটকে বলা হয়েছে, দেখো, বা খালি পাত্র যেটাকে বলি আমরা, খালি পাত্র, খালি পাত্র, ঠিক আছে। এখানে স্টুডেন্টকে কার সাথে তুলনা করা হয়েছে? খালি পাত্রর সাথে বা ব্ল্যাঙ্ক স্লেটের সাথে। ব্ল্যাঙ্ক স্লেট, যে ব্ল্যাঙ্ক স্লেটে কিন্তু একজন টিচার চাইলে যা কিছু লিখতে পারে বা যা কিছু ভরতে পারে, ঠিক আছে। এখানে একটা স্টুডেন্টকে টেবুলা লোসা বলা হয়েছে, কে বলেছেন না জন লক বলেছেন, মনোবিদ জন লক। তো জন লক টেবুলা লোসা বলেছেন। টেবুলা লোসা বলতে কি বোঝা হয়েছে? এমটি মানে খালি পাত্র বোঝাতে চেয়েছেন, বা খালি স্লেট বোঝাতে চেয়েছেন। তো খালি স্লেট আর খালি পাত্রের কি বৈশিষ্ট্য থাকে না, এখানে তুমি যা কিছু ভরতে পারো। একটা ব্ল্যাঙ্ক স্লেটের মধ্যে তুমি যা কিছু লিখতে পারো, এবং একটা খালি পাত্রের মধ্যে তুমি যা কিছু ভরতে পারো, সেটা কিন্তু কার হাতে থাকে? উনি জন লক বলেছিলেন এখানে এই যে ভরার পদ্ধতিটা, এই ভরার পদ্ধতিটা কার হাতে থাকে? না টিচারের হাতে থাকে। কার হাতে থাকে? না টিচারের হাতে থাকে। এবং কার সাথে ভরা হয়ে থাকে? খালি পাত্রটা কাকে বলা হয়েছে? স্টুডেন্টদেরকে বলা হয়েছে। তো এখানে বলার কি মূল পদ্ধতি না, তিনি ওল্ড মেথডে বা প্রাচীন যে ধারণাতে, সেখানে বলা হয়েছে কি না, স্টুডেন্টকে বলা হয়েছে খালি পাত্র, বা বলা হয়েছে ব্ল্যাঙ্ক স্লেট, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে তাদের মধ্যে টিচার যেরকম কনসেপ্ট তার মধ্যে ভরতে চান তিনি ভরতে পারেন, পুরো কন্ট্রোলটা একজন টিচারের ওপরে থাকে। এখানে স্টুডেন্টদের কিচ্ছু থাকে না, টিচার এখানে ওয়ান ওয়েতে কি করে, স্টুডেন্টের উপরে জ্ঞান ভর্তি করতে থাকে। তো এটা ছিল প্রাচীন ধারণা, ঠিক আছে। আর প্রাচীন ধারণাতে দেখো কি কি বলা হয়েছে। প্রাচীন ধারণায় আরো কিছু জিনিস আমাদের জানা দরকার। যেমন এখানে শিক্ষার্থীকে কি বলা হয়েছে? নিষ্ক্রিয় বলা হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু শিক্ষার্থীকে অ্যাক্টিভ না, এখানে শিক্ষার্থী কিন্তু প্যাসিভ। তাহলে কি, একটা হচ্ছে টেবুলা লোসা বা ব্ল্যাঙ্ক স্লেট, আর সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড যেটা হচ্ছে শিক্ষার্থীকে কি বলা হয়েছে এখানে না, এখানে কিন্তু প্যাসিভ বলা হয়েছে। এখানে অ্যাক্টিভ কিন্তু একজন টিচারকে বলা হয়েছে, এখানে কিন্তু স্টুডেন্টের কোনো রোল দেখানো হয়নি। নেক্সট দেখো কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীর জ্ঞান লাভ করা সম্ভব হয়ে থাকে পুঁথিগত জ্ঞানের দ্বারা এবং শিক্ষকের দ্বারা। তাহলে স্টুডেন্ট কার মাধ্যমে জ্ঞান লাভ করবে না, পুঁথিগত জ্ঞান দ্বারা বা পাঠ্যপুস্তক দ্বারা, এবং কার দ্বারা না, টিচারের দ্বারা। তাহলে স্টুডেন্টের শিক্ষার মূল উৎস এই দুটি টপিক, ঠিক আছে। এরপরে দেখো না, এখানে কিন্তু প্রাচীন যে ধারণা ছিল, সেখানে কিন্তু একজন শিক্ষার্থীর যে নিজস্ব চয়েস বা নিজস্ব যে তার ভালো লাগা, তার পছন্দ, তার অনুরাগ, তার মেন্টাল কন্ডিশন, তার মানসিক ক্ষমতা, তার সব কিছুটা কিন্তু নেগলেক্ট করা হয়েছে। স্টুডেন্ট কি চায়, তার মানসিক কন্ডিশন কি, তার আইকিউ কি, তার চয়েস কি, তার ক্রিয়েটিভিটি কোন ধরনের, বা তার চয়েস বা তার ব্যক্তিগত বৈচিত্র্যতা বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কি ধরনের, এই সমস্ত জিনিসগুলোকে টোটালি কিন্তু ইগনোর করা হয়েছে। এখানে টিচার মধ্যমণি, টিচার স্টুডেন্টকে যেভাবে ভরবে, স্টুডেন্ট সেভাবে ভর্তি হবে। এই কনসেপ্টটা ছিল প্রাচীন ধারণা বা ওল্ড মেথড এডুকেশন সিস্টেমের। ক্লিয়ার?
এরপরে দেখো ওল্ড মেথড থেকে আমরা কিভাবে নিউ মেথডে আসলাম। এরপর দেখো তোমরা আধুনিক ধারণাতে কোন কোন জিনিসগুলো আলোচনা করা হয়েছে। নিউ মেথড বা প্রাচীন ধারণা, নিউ মেথড, নিউ কনসেপ্ট এডুকেশন সিস্টেমের নিউ কনসেপ্ট, ঠিক আছে। নিউ কনসেপ্টে কিন্তু আমাদের এই চাইল্ড সেন্টার এডুকেশনকে নিয়ে আসা হয়েছে। তো চাইল্ড সেন্টার এডুকেশনে কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখা হয়েছে, না এখানে মাথায় রাখা হয়েছে শিশুর আগ্রহকে বা শিশুর ইন্টারেস্টকে, শিশুর নিজস্ব ক্ষমতাকে, যে স্টুডেন্টের মধ্যে মানা হয় যে এখানে নিজস্ব একটা ক্যাপাবিলিটি রয়েছে সেটাকে কিন্তু হাইলাইট করা উচিত। আর তার যে নিডটা কি, একজন শিশু চাই কি, তার যে বেসিক নিড কি, সেই জিনিসগুলোকে মাথায় রাখা হয়েছে এবং তার প্রয়োজন কি, এবং এই সমস্তকে বিবেচনা করে কিন্তু এই নিউ কনসেপ্টটা তৈরি করা হয়েছে। এই নিউ কনসেপ্টে কিন্তু চাইল্ড সেন্টার এডুকেশন, এখানে কিন্তু সেন্টার কিন্তু স্টুডেন্ট। এরপরে দেখো এখানে এনসিএফ 2005, ঠিক আছে, এনসিএফ 2005, এখানে এনসিএফ 2005-এ কি বলা হয়েছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, 2005-এ এখানে কিন্তু এই ফ্রেমওয়ার্কটাতে কি করা হয়েছিল না চাইল্ড সেন্টার এডুকেশনের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এখানে তিনি বলেছিলেন, টিচারকে বলা হয়েছিল কি, এখানে এই যে এনসিএফ 2005-এর যে কারিকুলামটা, যে ফ্রেমওয়ার্কটা, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু এই চাইল্ড সেন্টার এডুকেশনকে বা শিক্ষা ব্যবস্থাটাকে বলা হয়েছিল কনস্ট্রাকটিভিজম বা গঠনবাদ, গঠনবাদ বলেছিল না, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম, ঠিক আছে, গঠনবাদ, গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম। আর কি বলেছিলেন, একজন টিচারকে এখানে কি বলা হয়েছিল, এখানে টিচারকে বলা হয়েছিল একজন ফেসিলিয়েটর, ঠিক আছে, একজন ফেসিলিয়েটর বলা হয়েছিল টিচারকে। তাহলে টিচারকে কি বলা হয়েছিল, দেখো টিচারকে কি বলা হয়েছিল না ফেসিলিয়েটর, ফেসিলিয়েটর, টিচারকে বলা হয়েছিল এখানে ফেসিলিয়েটর। আর এখানে এনসিএফে কি বলা হয়েছিল, শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম, 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 ঠিক আছে। তো এরপরে এই কনসেপ্টে কোন কোন জিনিসগুলো বলা হয়েছে, দেখো কোন কোন জিনিসগুলো মাথায় রাখা হয়েছে, চিলড্রেনের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকা দরকার। তাহলে আমরা কি জানলাম, এনসিএফ 2005-এ যে মডার্ন কনসেপ্টে টিচারকে এখানে এই যে শিক্ষা ব্যবস্থাটাকে কি করার কথা বলা হয়েছিল, যে কনস্ট্রাকটিভিজম বা গঠনবাদের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল, এবং টিচারকে এখানে ফেসিলিয়েটরের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো এরপর নিউ কনসেপ্টে আর কোন কোন জিনিসগুলো কথা মাথায় রাখা হয়েছিল, একাডেমিক নিডস, স্টুডেন্টের একাডেমিক নিডসের কথা মাথায় রাখার কথা বলা হয়েছিল, একাডেমিক নিডস। নেক্সট কি, একাডেমিক নিডস, নেক্সট কি ছিল না সোশ্যাল ইমোশনাল নিডস, সোশ্যাল ইমোশনাল নিডস, সোশ্যাল নিডস। নেক্সট কি ছিল ইমোশনাল নিডস, ইমোশনাল নিডস, ঠিক আছে। নেক্সট কি ছিল একাডেমিক নিডস, সোশ্যাল নিডস, ইমোশনাল নিডস, ফিজিক্যাল নিডস, ফিজিক্যাল নিডস। আর কি ছিল, আর ছিল তোমাদের এই কনসেপ্টগুলো, সোশ্যাল নিডস, ফিজিক্যাল নিডস, সোশ্যাল ইমোশনাল নিডস আর ফিজিক্যাল নিডস, ঠিক আছে, বা সাইকোলজিক্যাল নিডস। সাইকোলজিক্যাল নিডস। এই নিডসগুলোর কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এই নিডসগুলো কার না স্টুডেন্টের, এই নিডসগুলো কার প্রয়োজন না একজন চাইল্ডের, ঠিক আছে, একজন চাইল্ডের। তো চাইল্ডের এই সমস্ত নিডসগুলো যাতে ফুলফিল করা পসিবল হয়, তো এই নিডসগুলোকে ফুলফিল করার জন্যই কিন্তু এই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাটা চালু করার কথা বলা হয়,
এরপরে আমরা শিশুকেন্দ্রিক শিক্ষার বিষয়ে সমস্ত ইনফরমেশনগুলো জানবো, যে কীভাবে শিশুকেন্দ্রিক শিক্ষাটা পরিচালিত হয় এবং কোন কোন মনোবিদ বা কোন কোন যারা এই শিশুকেন্দ্রিক শিক্ষা নিয়ে তাদের রিসার্চ করেছেন বা তাদের মন্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ, সেগুলোর উপরে বেসিক কনসেপ্টটা জানবো। তো এখানে দেখো আরেকটা তোমরা জেনে রাখো, দ্য কোর অফ চাইল্ড সেন্টার এডুকেশন ইজ টু হেল্প দ্য চাইল্ড বিকাম ইন্ডিপেন্ডেন্ট, রেসপন্সিবল অ্যান্ড কনফিডেন্স। তাহলে কি না, চাইল্ড সেন্টার এডুকেশনটার মূল এম কি বা মূল লক্ষ্য কি না, একজন শিশুকে ইন্ডিপেন্ডেন্ট করা, স্বাধীন করা, রেসপন্সিবল করা এবং কি কনফিডেন্ট করা। ঠিক আছে, সেই জন্য কিন্তু এই চাইল্ড সেন্টার এডুকেশনটা তৈরি করা হয়েছে। নেক্সট দেখো এখানে কোন কোন এই চাইল্ড সেন্টার এডুকেশনে আরো কোন কোন জিনিসগুলোর উপরে ফোকাস করা হয়ে থাকে। ঠিক আছে, আর কোন কোন বিষয়গুলোর উপরে ফোকাস করা হয়ে থাকে দেখে নাও। এখানে চাইল্ডের কারিকুলামের উপরে ফোকাস করা হয়ে থাকে। কোনটা? চয়েস অফ দ্য চাইল্ড, চয়েস অফ দ্য চাইল্ড। তার মানে কি না, শিশুর যে পছন্দ অপছন্দ বা সে কোন বিষয়টিকে পছন্দ করবে, কোন তার ভালো লাগা, তার চয়েসটাকে কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে এখানে না, এখানে স্টুডেন্টের যে প্রেজেন্ট লাইফ এবং তার যে এক্সপিরিয়েন্স সেটাকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। চাইল্ড প্রেজেন্ট লাইফ, বর্তমান যে তার যেভাবে সে বসবাস করে সেই লাইফ এবং এক্সপিরিয়েন্সকে অ্যান্ড এক্সপিরিয়েন্স। অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। ঠিক আছে, তো এই জিনিসগুলোর উপর ফোকাস দেওয়া হয়েছে, চিলড্রেন্স প্রেজেন্ট লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। ক্লিয়ার? 3 নম্বরে আর কোনগুলো ফোকাস করা হয়েছে না, প্রোভাইড অপরচুনিটিস টু ইউজ দেয়ার স্কিল। তাদেরকে অপরচুনিটি বা তাদেরকে সুযোগ দেয়া যাতে করে না স্টুডেন্ট তার স্কিলগুলোকে ডেভেলপ করতে পারে। ঠিক আছে, প্রোভাইড অপরচুনিটিস বা এখানে ফেসিলিটিসও বলা যেতে পারে, অপরচুনিটিস প্রোভাইড অপরচুনিটিস কিসের জন্য না, টু ইউজ দেয়ার স্কিল বা টু ইউটিলাইজ দেয়ার স্কিল। ঠিক আছে, টু ইউজ দেয়ার স্কিল। কাদের স্কিল না, এখানে স্টুডেন্টসের স্কিলসের কথা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো ফোকাস অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আমি যেটা বললাম যে ব্যক্তিগত যে বৈচিত্র্যতা, এখানে একটা মানুষ কিন্তু অপর মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। যে খেলাতে ভালো হবে তার নিশ্চয়ই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসে ভালো নাও লাগতে পারে। আবার যে পড়াশোনার ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল কিন্তু স্পোর্টসে ভালো নাও হতে পারে। তো এখানে কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কথা কিন্তু আসে। তো একটা শিক্ষা ব্যবস্থার এমন একটা কনসেপ্ট থাকা দরকার যেখানে ব্যক্তিগত যে বিভিন্নতাটাকে মাথায় রেখে তার চয়েসটাকে মাথায় রেখে কিন্তু সেই ধরনের কারিকুলাম বা সেই রকমের শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার। ঠিক আছে, নেক্সট দেখো না, এখানে কি করা হয় না, ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সেসকে মাথায় রাখা হয়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কার না, চাইল্ডের। ঠিক আছে, ফোকাস অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, focus on individual differences, focus on individual differences। তাহলে এখানে কোন কোন জিনিসগুলোকে ফোকাস করা হচ্ছে? ফার্স্ট কি করা হলো না, চয়েস অফ দ্য চাইল্ড, স্টুডেন্টের যে চয়েস কি আছে সেটাকে ফোকাস করা হয়। নেক্সট কি না, চিলড্রেন প্রেজেন্ট লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, না এখানে চিলড্রেনদের যে প্রেজেন্ট বর্তমান জীবন তার এবং তার যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগানো হয়। ঠিক আছে, তার যে বর্তমান সিচুয়েশনটাকে মাথায় রেখে কিন্তু তাকে সেই ধরনের শিক্ষা প্রোভাইড করা হয়ে থাকে। প্রোভাইড অপরচুনিটিস টু ইউজ দেয়ার স্কিল,
কিনা তাকে বিভিন্ন রকমের সুযোগ দেওয়া, যাতে সেই শিক্ষার্থী তার স্কিলকে ডেভেলপ করতে পারে। যে শিক্ষার্থীর স্পোর্টসে ইন্টারেস্ট, তাকে স্পোর্টসের বিভিন্ন যে মেটেরিয়াল বা স্পোর্টস ওরিয়েন্টেড যে সমস্ত কাজ রয়েছে সেইগুলোতে বেশি করে ইনভলভ করানো, যাতে সেই স্কিলটাকে সে আরও বেশি ডেভেলপ করতে পারে। বা কোনো শিক্ষার্থী যদি কালচারালে ভালো থাকে বা কোনো রকম আর্ট অ্যান্ড ক্রাফটের কাজে, আর্টের কাজে যদি ভালো থাকে, পেন্টিংয়ের কাজে ভালো থাকে বা সিঙ্গিংয়ের বা ডান্সিংয়ের কাজে ভালো থাকে, তাকে কিন্তু সেই স্কুল লেভেল থেকে কিন্তু সেই সমস্তকে যাতে ফোকাস দিতে পারে বা তার সুযোগ পায় ভালো করে, বা কোনো বিষয় মেনলি কোনো সাবজেক্টের ব্যাপারে যদি তার নলেজ বেশি থাকে বা তার সেই দিকে ইচ্ছে থাকে, সেইটাকেও কিন্তু আরও বেশি যাতে পলিশ করতে পারে তার দিকে মাথায় রাখতে হবে। নেক্সট কি, ফোকাস অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, যেটা বললাম যে ব্যক্তিগত বৈচিত্র্যতার দিকে কিন্তু নজর রাখা উচিত। ঠিক আছে, তো এই টপিকগুলো রয়েছে তোমাদের যেখানে চাইল্ড সেন্টার এডুকেশনে ফোকাস থাকে। নেক্সট দেখো এখানে যেমন আমরা পড়লাম যে আধুনিক যে প্রাচীন ধারণা ছিল, প্রাচীন যে এডুকেশন সিস্টেমের ধারণা, সেখানে একটা স্টুডেন্টকে টেবুলা লোসা টেবুল বলা হয়েছে, যেটাতে কি বলা হয় যে টেবুলা রাসাতে, যেখানে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থী কিন্তু ব্ল্যাঙ্ক স্লেট, ঠিক আছে, তাকে ভর্তি করা হচ্ছে। এই ধারণাতে কি বলা হয়েছে না, একজন শিশুকে কি বলা হয়েছে না, গাছের সাথে তুলনা করা হয়েছে। গাছের সাথে, ট্রের সাথে তুলনা করা হয়েছে, গাছের সাথে। তো গাছের সাথে এখানে কেন তুলনা করা হয়েছে, গাছ যেরকম, আর টিচারকে এখানে কি তুলনা করা হয়েছে, এখানে গাছের সাথে এই জন্য তুলনা করা হয়েছে যে গাছ যেরকম নিজে নিজেই বড় হয়ে থাকে, গাছকে বড় করার জন্য একজন কিছু মালি থাকে বা কিছু পরিচর্যা করার লোক থাকে, যারা গাছকে জল দেয় পরিমিত, বা গাছকে পরিমাণ মতন যে সমস্ত গাছের সরঞ্জাম থাকে সেই সমস্ত প্রোভাইড করে। তো তাদেরকে কি বলা হয়, গাছের যারা পরিচর্যা করে বা বাগান পরিচর্যা করে তাদেরকে মালির সাথে তুলনা করা হয়। ঠিক আছে, তো এখানে টিচারকে কিন্তু স্ত্রীকে কিন্তু এখানে স্টুডেন্টের সাথে তুলনা করা হয়, যে এখানে স্টুডেন্ট নিজের থেকে বড় হবে, নিজের থেকে সে গ্রো করবে, কিন্তু এখানে মালির সাথে তুলনা করা হয়েছে কাকে, মালির সাথে তুলনা করা হয়েছে কাকে, যে গার্ডেন দেখাশোনা করে তাকে কিন্তু টিচারকে তুলনা করা হয়েছে। ঠিক আছে, টিচারের কাজ শুধু স্টুডেন্টকে অপরচুনিটি প্রোভাইড করা এবং তার রক্ষণাবেক্ষণ করা এবং তাকে সঠিক সময়ে যা যা প্রোভাইড করা উচিত সেগুলো প্রোভাইড করা। তো এটা হচ্ছে তোমাদের শিশু কেন্দ্রিক শিক্ষাতে গাছের সাথে স্টুডেন্টকে এবং মালির সাথে টিচারকে তুলনা করা হয়েছে। তো আমরা এরপরে দেখো এই যে তুলনাটা করার পরে তোমরা বুঝতে পারলে যে আধুনিক ধারণাতে কি বোঝাতে চেয়েছে। এরপরে দেখো আধুনিক ধারণাতে প্রশ্ন আসে যে আধুনিক ধারণার জন্য কি ধরনের পাঠ্যক্রমটা কীরকম হবে বা কারিকুলামটা, মূল যেটা তোমাদের শিক্ষা ব্যবস্থার যে কাঠামো, কারিকুলাম একটা খুব ভাইটাল পয়েন্ট। তো এখানে এই ধরনের চাইল্ড সেন্টার এডুকেশনের ক্ষেত্রে যেখানে স্টুডেন্ট হচ্ছে মধ্যমণি এবং টিচার হচ্ছে মালি, তো সেই মালি এবং গাছের মধ্যে যে কম্বিনেশন বা যে কমিউনিকেশনটা বিল্ড করার জন্য তো কি ধরনের কারিকুলাম থাকা প্রয়োজন। ঠিক আছে, এবার দেখো কারিকুলাম বা পাঠ্যক্রম কি ধরনের হওয়া দরকার। ঠিক আছে, পাঠ্যক্রম কি ধরনের হওয়া উচিত বা কারিকুলাম। তো এখানে যদি তোমাদের ধরো প্রশ্ন আসে যে চাইল্ড সেন্টার এডুকেশনে কারিকুলাম কি ধরনের হওয়া উচিত, না অবশ্যই এখানে কিন্তু কারিকুলাম হবে পরিবর্তনশীল এবং জীবন কেন্দ্রিক। কীরকম হবে, পরিবর্তনশীল বা ফ্লেক্সিবল হবে, স্টুডেন্টের কি হবে, পরিবর্তনশীল। ঠিক আছে, পরিবর্তনশীল। কেন এখানে পরিবর্তনশীল বলা হচ্ছে না, স্টুডেন্টের চয়েস মতো বা স্টুডেন্টের ইচ্ছে অনিচ্ছের উপরে বা তার ফ্লেক্সিবিলিটির যাতে এইটা নিয়ত পরিবর্তন করা পসিবল নয়, এটা পসিবল হয়। যেমন এটা নয় যে তোমার 20 বছর আগে যে ধরনের কারিকুলাম ছিল 20 বছর পরেও সেই ধরনের কারিকুলাম হবে, সেটা কিন্তু করাটা উচিত নয়। সময়ের সাথে সাথে স্টুডেন্টের আইকিউর সাথে সাথে বর্তমান সিচুয়েশনের সাথে সাথে কিন্তু এটা নিয়ত কিন্তু চেঞ্জ হতে থাকবে। যেমন আমরা জানি যে আমরা আগে যে ধরনের কারিকুলাম ছিল সেখান থেকে কিন্তু তোমাদের এই মডার্ন টেকনোলজি ইউজ কিন্তু
শিক্ষা ব্যবস্থায় ছিল না এবং কম্পিউটারের ইউজ কিন্তু শিক্ষা ব্যবস্থায় ছিল না। কিন্তু বর্তমান যুগে কিন্তু যে কোনো স্কুল বা কলেজের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার শিক্ষা, আইসিটির শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রেও ওই কম্পিউটারের ব্যবহার জানা, এগুলো কিন্তু বা মডার্ন যে টেকনোলজির ইউজগুলো কিন্তু শিক্ষা ব্যবস্থাতে ইনক্লুড হয়েছে। তো এটা কারিকুলামের কি পরিবর্তনশীলতা ও ফ্লেক্সিবিলিটির পরিচয়। নেক্সট দেখো, পরিবর্তনশীলের পরে কি হবে না, অবশ্যই এটা জীবন ভিত্তিক হবে, জীবন ভিত্তিক হবে বা জীবন কেন্দ্রিক হবে। সিলেবাস কেমন হবে না, জীবন কেন্দ্রিক। এখানে জীবন কেন্দ্রিক কেন বলা হয়েছে, আমরা এমন কোনো পাঠ্য বইতে বা আমাদের এমন কোনো কারিকুলামে এমন কোনো টপিক পড়বো না যেটা আমাদের বাস্তব জীবনে কোনো কাজে লাগবে না। স্কুলের গণ্ডি পেরোনোর পরে বা কলেজের গণ্ডি পেরোনোর পরে যেহেতু একজন শিশুকে সমাজের মধ্যে বাস করতে হবে, সমাজকে নিয়ে জীবনের মধ্যে, তো অবশ্যই এক্ষেত্রে তার যে শিক্ষা ব্যবস্থাটা সেটা যাতে সে বর্তমান সমাজে ইউটিলাইজ করতে পারে, তো সেই ধরনের টপিক কিন্তু সেই ধরনের কারিকুলামের মধ্যে ইনক্লুড করার কথা এখানে বলা হয়েছে, যেটা তার বাস্তবিক জীবনে কাজে লাগবে। তাই কারিকুলামটা অবশ্যই হবে কি জীবন কেন্দ্রিক। ঠিক আছে, এরপরে কি না কারিকুলামটা কীরকম হবে না সাইকোলজি বেসে বা মনোবিজ্ঞান সম্মত হবে। চাইল্ডের সাইকোলজিকে মাথায় রেখে একজন শিশুর যে সাইকোলজিক্যাল তার এজ অনুযায়ী, তার বয়স অনুযায়ী তার কী ধরনের আইকিউ রয়েছে বা সে কী ধরনের তার তার মস্তিষ্কে কীভাবে কোন টপিকটা বা কোন বিষয়বস্তুটা কোন ক্লাসের জন্য সঠিক বা কীরকমভাবে কারিকুলাম প্রোগ্রাম করা হবে সেটা মাথায় রাখতে হবে। যেমন আমরা জানি যে কোনো বাচ্চাদের যেখানে যে স্কুলগুলো হয় সেখানে তাদের যে বইগুলো থাকে খুব কালারফুল থাকে, খুব বড় বড় অ্যালফাবেটের মাধ্যমে কিন্তু শেখানো হয়। তো এখানে কি হয় যে স্টুডেন্টের যে মনোবৈজ্ঞানিক যে সম্মতভাবে বইগুলো তৈরি করা হয় এবং তাদের মস্তিষ্কের কথা মাথায় রেখে তৈরি করা হয়। তার নেক্সট কি না এখানে মনোবিজ্ঞান সম্মত কি হবে না মনোবিজ্ঞান সম্মত। ঠিক আছে, মনোবিজ্ঞান সম্মত হবে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের যে কি রকম হতে পারে, আর কি হতে পারে, আর কি রকম পাঠ্যক্রম হতে পারে, যে এখানে যাতে এই পাঠ্যক্রমটি সমাজের এবং শিশুর উভয়ের চাহিদাকে গুরুত্ব দেয়া যাতে দেয়। পাঠ্যক্রমটা কি, যেমন পাঠ্যক্রম যাতে সমাজ এবং শিশুর চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়, শিশুর চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়। কি করা হয়, পরিবর্তনশীল হয়, জীবনকেন্দ্রিক, মনোবিজ্ঞান সম্মত আর সমাজ এবং শিশুর চাহিদাকে যাতে গুরুত্ব দেওয়া হয় সেই ধরনের পাঠ্যক্রম কিন্তু দরকার। ঠিক আছে, সেই ধরনের পাঠ্যক্রম কিন্তু প্রয়োজন হবে। ক্লিয়ার? তাহলে আমরা চাইল্ড সেন্টার এডুকেশনের কারিকুলাম কী ধরনের হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। এরপরে দেখো, এরপর আরেকটি যেটা বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন যারা শিক্ষাবিদ রয়েছে, কোন কোন শিক্ষাবিদ কী ধরনের ধারণা পোষণ করেন বা কোন কোন ধারণার মাধ্যমে চাইল্ড সেন্টার এডুকেশনকে সাপোর্ট করেছেন এবং তারা কি বলতে চেয়েছেন এই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, তাদের কথা একটু আমরা আলোচনা করব। তো ওই যে টপিকটা সেটা কিন্তু প্রথমেই বলে রাখি, আজ এরপর যে টপিকটা যেগুলো আলোচনা করব সেটা কিন্তু তোমাদের যে কোনো টেট এক্সামের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু ফ্ল্যাট কোয়েশ্চেন এসে থাকে। তো এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তো তোমরা একটু পয়েন্ট করে নিতে পারো, নোটস তৈরি করে নিতে পারো। দেখে নাও, প্রথমেই বলে রাখি কোন কোন মনোবিদরা বা কোন কোন শিক্ষাবিদরা সাপোর্ট করেছিলেন এই চাইল্ড সেন্টার এডুকেশনটাকে। তার মধ্যে এক নম্বরে আমরা কার নাম নেব, রুশো। কার নাম নেব, রুশো। ঠিক আছে, রুশোর নাম নেব। ইনি ছিলেন, এনাকে চাইল্ড সেন্টার এডুকেশনের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়ে থাকে। কাকে বলা হয়, রুশোকে। ইনি ছিলেন শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। এই টপিকগুলো তোমরা একটু পয়েন্ট করে নিতে পারো, তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। ঠিক আছে,
তাহলে চাইল্ড সেন্টার এডুকেশনের সাপোর্টার কি? রুসো। নেক্সট সাপোর্টার আমরা কার কথা বলবো না, আচ্ছা রুসোর আরেকটি বিখ্যাত গ্রন্থ আছে যেটা কিন্তু তোমাদের মনে রাখা দরকার, এমিল। এমিল নামে তিনি একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন যেখানে তিনি এই শিশুকেন্দ্রিক শিক্ষার কথা কিন্তু বলেছিলেন। তো তার যে গ্রন্থটার নাম লিখে রাখো, এমিল, বা ইংলিশ ইমাইল। এরপরে দেখো রুসোর পরে আমরা কার নাম নেব না, ফ্রয়েবেলের নাম নেব। ফ্রয়েবেল, ফ্রয়েবেলের নেম তোমরা সবাই জানো যারা টিচার্স ট্রেনিং করছো। ফ্রয়েবেল একজন বিখ্যাত মনোবিদ। ফ্রয়েবেল নাম নেব যিনি চাইল্ড সেন্টার এডুকেশনকে সাপোর্ট করেছিলেন। তিনি কিন্ডার গার্ডেনের তাকে জনক বলা হবে। তিনি কিন্ডার গার্ডেন যে ব্যবস্থাটা, শিশুদের স্কুল, ঠিক আছে, সেই কিন্ডার গার্ডেনের কনসেপ্টটা কিন্তু কার দেওয়া? ফ্রয়েবেলের দেওয়া, ঠিক আছে, কিন্ডার গার্ডেন। তো এখানে তোমাদের যদি প্রশ্ন আসে কিন্ডার গার্ডেন যে কনসেপ্টটা সেটা কার দেওয়া না, ফ্রয়েবেলের দেওয়া, কিন্ডার গার্ডেন। এখানে কিন্ডার গার্ডেন বলতে কি বুঝিয়েছিলেন তিনি না, শিশুদের উদ্যান। কিন্ডার গার্ডেনকে বলা হচ্ছে না শিশুদের উদ্যান বা শিশুদের গার্ডেন। আর এবার এখানে তিনি, আমি যে কনসেপ্টটা তোমাদের বোঝালাম যে চাইল্ড সেন্টার এডুকেশনে একজন টিচারকে মালি এবং স্টুডেন্টকে গাছের সাথে তুলনা করা হয়েছে, তো এই কনসেপ্টটা কিন্তু ফ্রয়েবেলের কিন্ডার গার্ডেন কনসেপ্ট থেকে কিন্তু এসেছে, যেখানে তিনি কিন্ডার গার্ডেন মানে গার্ডেনকে এখানে তিনি শিশুদের সঙ্গে তুলনা করেছেন এবং টিচারকে মালিদের সাথে তুলনা করেছেন, ঠিক আছে। তো ফ্রয়েবেল হচ্ছে কিন্ডার গার্ডেন কনসেপ্টটাকে তিনি এখানে এই ধরনের কথা বলেছিলেন। নেক্সট দেখো ডক্টর মাদাম মন্তেসরি। মন্তেসরি স্কুল জানো তোমরা, ফ্রয়েবেলের কিন্ডার গার্ডেন। নেক্সট ডক্টর মাদাম মন্তেসরি, ডক্টর মাদাম মন্তেসরি। ডক্টর মাদাম মন্তেসরি। মন্তেসরি কি ইনি ছিলেন ইতালির ডক্টর, ঠিক আছে, ইনি ইতালির ডক্টর ছিলেন, ইতালির ডক্টর ছিলেন মাদাম মন্তেসরি, ঠিক আছে। তো ইনি কি বলেছিলেন মাদাম মন্তেসরি, এবার দেখে না একটু। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন দেখো কাসা দেই বামিনী, ঠিক আছে, কাসা দেই বামিনী, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। কাসা দেই বামিনী এটা কি না ডক্টর মাদাম মন্তেসরির বলা একটি কথা কি না, কাসা দেই বামিনী। কাসা দেই বামিনী মানে কি? শিশু নিকেতন। কাসা দেই বামিনী মানে কি? বাংলায় বলবো শিশু নিকেতন। কি বলবো না শিশু নিকেতন। তো এখানে শিশু নিকেতন মানে তিনি শিশুকে কেন্দ্রে রেখেছেন। তাহলে ডক্টর মাদাম মন্তেসরির কাসা দেই বামিনী, ক্লিয়ার। এরপরে দেখো তাহলে আমরা কি কি জানলাম এখানে। প্রথমত তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে রাখতে পারো বা নোটস তৈরি করে রাখতে পারো, কারণ চাইল্ড সেন্টার এডুকেশন থেকে এই ধরনের শর্ট কোয়েশ্চেন যদি আসে, প্লেন ফ্ল্যাট কোয়েশ্চেন, তাহলে এই ধরনের প্রশ্ন এসে থাকে। রুসো হচ্ছেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক, যিনি এমিল গ্রন্থটি লিখেছিলেন। সেকেন্ড কি? ফ্রয়েবেল। ফ্রয়েবেল কি? কিন্ডার গার্ডেন এর কিন্ডার গার্ডেন তারই কনসেপ্ট ফ্রয়েবেলের, যেখানে তিনি একজন শিশুকে গাছের সাথে এবং টিচারদের মালির সঙ্গে তুলনা করেছেন। ডক্টর মাদাম মন্তেসরি যিনি ছিলেন ইটালির ডক্টর, যিনি কাসা দেই বামিনী নামে কনসেপ্টের ধারণা দেন, যার অর্থ হচ্ছে শিশু নিকেতন। তিনিও শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। নেক্সট দেখো, নেক্সট কনসেপ্ট দেখো, চার নম্বরে এখানে দেখো প্রোগ্রেসিভ এডুকেশন বা প্রগতিশীল শিক্ষা। প্রগতিশীল শিক্ষা, প্রগতিশীল শিক্ষা কি? এই ধরনের শিক্ষাও কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার সাথে একমত বা শিশুকেন্দ্রিক শিক্ষার সাথে কিন্তু জড়িত, ঠিক আছে। প্রগতিমূলক শিক্ষা এটাকে বলবো আমরা
প্রগতিমূলক শিক্ষা। প্রগতিমূলক শিক্ষা। তো প্রগতিমূলক শিক্ষা বলতে কি বোঝায়? প্রগতিমূলক শিক্ষা হচ্ছে তোমাদের যেটা পুঁথিগত শিক্ষার তুলনায় অভিজ্ঞতামূলক শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করেছে। কি না, পুঁথিগত শিক্ষার থেকে বেশি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার কথাতে বেশি জোর দিয়েছে, তাকে প্রোগ্রেসিভ এডুকেশন বলা হয়। কি না, পুঁথিগত শিক্ষার থেকে পুঁথিগত শিক্ষা ব্যবস্থার তুলনায় জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাতে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ঠিক আছে, জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিয়ে থাকে। কি আছে, পুঁথিগত শিক্ষা ব্যবস্থার তুলনায় জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিয়ে থাকে এই প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন। এই শিক্ষা ব্যবস্থাও চাইল্ড সেন্টার এডুকেশনকে সাপোর্ট করে। এবং এই প্রোগ্রেসিভ এডুকেশনের জনককে না, জন ডিউই হচ্ছে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার জনক। তাহলে এখানে তোমাদের 4 নম্বর তোমরা কি জানলে না, প্রোগ্রেসিভ এডুকেশন কি এবং প্রোগ্রেসিভ এডুকেশনের জনককে না, জন ডিউই। ক্লিয়ার 4 নম্বর কনসেপ্টটা। এরপরে দেখো, এরপরে কি না, দেখো এই যে শিক্ষা ব্যবস্থায় এখানে কি করা হয়েছে না, কোন কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বা কিছু মেথড বা মডেলকে সাপোর্ট করেছে যেটা শিশুকেন্দ্রিক শিক্ষার জন্য উপযুক্ত, যেমন ডাল্টন পরিকল্পনা। ঠিক আছে, ডাল্টন পরিকল্পনা। নেক্সট কি, ডাল্টন পরিকল্পনা এছাড়া কি রয়েছে না, প্রজেক্ট প্রসেস। ঠিক আছে, প্রজেক্ট মেথড বা প্রজেক্ট প্রসেস। তাহলে ডাল্টন পরিকল্পনাটা কার দেওয়া না, পার্কহার্স্ট। কে না, পার্কহার্স্ট। আর প্রজেক্ট প্রসেসটা কার দেওয়া না, উইলিয়াম হার্ড কিলপ্যাট্রিক। উইলিয়াম হার্ড কিলপ্যাট্রিক। ঠিক আছে, উইলিয়াম হার্ড কিলপ্যাট্রিক। তো ইনি এই প্রজেক্ট প্রসেসটাকে কিন্তু এই প্রজেক্ট প্রসেসটা নিয়ে তিনি তার রিসার্চ করেছেন বা এই প্রসেসটার তিনি জনক বলতে পারেন। ঠিক আছে, এই দুটো পরিকল্পনা কিন্তু এই চাইল্ড সেন্টার এডুকেশনের সাথে কিন্তু যুক্ত। ঠিক আছে, তারপরে দেখো এরপরে আমরা আর কি জানবো। এছাড়া প্রজেক্ট প্রসেস রয়েছে এবং তোমাদের আলোচনা পদ্ধতিও বলে একটা, যেটা ডিসকাশন প্রসেস বা আলোচনা পদ্ধতিও কিন্তু রয়েছে, আলোচনা পদ্ধতি। ঠিক আছে, তাহলে এগুলো মাথায় রাখবো আমরা শিশুকেন্দ্রিক শিক্ষার শর্ট কোয়েশ্চেন হিসেবে। এবং আরও 2জন মনীষীর নাম জানবো, আরও 2জন মনোবিদের নাম জানবো যারা কিন্তু চাইল্ড সেন্টার এডুকেশনকে সাপোর্ট করেছিলেন ভারতের মধ্যে। তিনি কারা ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এবং গান্ধীজি ছিলেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন যিনি শান্তিনিকেতনে, ন্যাচারাল এনভায়রনমেন্টে কিন্তু পড়াশোনার কথা বলেছিলেন। ঠিক আছে, আর কাকে বলবো, গান্ধীজিকে বলবো।
গান্ধীজি কি করেছিলেন? বুনিয়াদী শিক্ষার প্রচলন করেছিলেন। বুনিয়াদী শিক্ষাতে তিনি কি বলেছিলেন? না, বুনিয়াদী শিক্ষাতে বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থা তখনই সম্পূর্ণতা লাভ করে যখন তুমি তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। অর্থাৎ তিনি শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শেখার মাধ্যমে, কর্মের মাধ্যমে শেখাটাকে কিন্তু গুরুত্ব দিয়েছিলেন, বা লার্নিং বাই ডুইং এর গুরুত্ব দিয়েছিলেন। তাহলে এখানে গান্ধীজি কি করেছিলেন? বুনিয়াদী শিক্ষা। গান্ধীজি কি করেছিলেন? বুনিয়াদী শিক্ষা। ক্লিয়ার? তাহলে আমরা কোন কোন জিনিসগুলো আজকে মনে রাখার জন্য জানলাম? না, শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে, না রুসো যিনি এমিল গ্রন্থ করেছিলেন, কাসা দাই বাইন্ডির প্রতিষ্ঠা কে ছিলেন, মাদাম মন্তেসরি কিন্ডার গার্ডেনের প্রবর্তককে, না ফ্রয়েবেল, এছাড়া প্রগতিশীল শিক্ষার জনককে, না জন ডিউই, এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, এবং গান্ধীজি হচ্ছে বুনিয়াদী শিক্ষা, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কি না তিনি ন্যাচারাল এনভায়রনমেন্টে পড়াশোনার কথা বলেছিলেন। তাহলে এইগুলি হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো, এরপর যেটা ইম্পর্টেন্ট এই চাইল্ড সেন্টার এডুকেশন থেকে, সেটা তোমাদের যেটা মনে রাখতে হবে যে এটার ইম্পর্টেন্স কি, ঠিক আছে, বা গুরুত্ব কি। এক্ষেত্রে গুরুত্বটা তোমাদের মনে রাখতে হবে, শিখতে হবে যে কোন কোন জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, এখানে লার্নিং বাই ডুইং কে বলা হয়েছে। লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং মানে এখানে কি বলবো আমি? এগুলো ইম্পর্টেন্স বলবো বা অ্যাডভান্টেজেস বলবো, ঠিক আছে? এগুলোকে আমরা অ্যাডভান্টেজ বলবো, অ্যাডভান্টেজেস বা ইম্পর্টেন্স বলবো কার? না শিশুকেন্দ্রিক শিক্ষার, ঠিক আছে? অ্যাডভান্টেজগুলো কি? না লার্নিং বাই ডুইং, বা যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে শিশুকেন্দ্রিক শিক্ষা চালু করার পিছনে কী কী কারণ ছিল, বা কী কী লাভ হয়েছে, বা কেন, কোন কোন উদ্দেশ্যগুলো নিয়ে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল, তখন তোমরা এই পয়েন্টগুলো কিন্তু লিখতে পারো। আর আরও একটা কথা বলি, তোমরা কিন্তু যে টপিক, যে জিনিসগুলো মনে রাখার সেগুলো মনে রাখবে, বাকি জিনিস কনসেপ্টটা ক্লিয়ার হবে, কারণ এই কনসেপ্টটার থেকে কিন্তু প্রশ্ন আসবে, বেশিরভাগ কোশ্চেন কিন্তু এই কনসেপ্টটার থেকে আসবে। লার্নিং বাই ডুইং, ঠিক আছে? আর কি কথাগুলো? না, students discovered that student এখানে কি ডিসকভার করে? স্টুডেন্ট ডিসকভার দ্যাট লার্নিং ইজ ইন্টারেস্টিং অ্যান্ড ফান। লার্নিং ইজ ইন্টারেস্টিং অ্যান্ড ফান, ঠিক আছে? এখানে কি করা হয়? না এখানে কি হয়? না স্টুডেন্ট ডিসকভার দ্যাট লার্নিং ইজ ইন্টারেস্টিং অ্যান্ড ফান। শিশু এখানে কি না হাসি খুশির মধ্যে, ইন্টারেস্ট নিয়ে, খেলার মধ্যে দিয়ে ডিসকভার করে এবং শেখে। কোনো রকম প্রেশার ক্রিয়েট করে বা কোনো রকম শাস্তি বা কোনো রকম পানিশমেন্টের থ্রুতে কিন্তু এখানে স্টুডেন্টকে শেখানো হয় না। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের এখানে স্টুডেন্ট কি হয় না ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং কি করে না হেল্পস চিলড্রেন বিকাম মোর ইন্ডিপেন্ডেন্ট, helps children become more independent. ঠিক আছে? এখানে কি হয়? মোর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এইগুলো হলো অ্যাডভান্টেজ। আর কি হতে পারে? স্টুডেন্টরা খুব অ্যাটেন্টিভ হয়ে থাকে। দেখো এগুলো ভালো করে দেখে নাও। নেক্সট আমি 4 নম্বরে লিখাচ্ছি। দেখো 4 নম্বরে দেখো, students are more attentive. Students are more
attentive. Students are more attentive কোথায় থাকে and willing to participate and willing to participate willing to participate and willing to participate কোথায় willing to participate কোথায় থাকে in the class ঠিক আছে in the class এখানে কি হচ্ছে না স্টুডেন্ট আর মোর অ্যাটেন্টিভ অ্যান্ড উইলিং টু পার্টিসিপেট ইন দ্য ক্লাস ক্লাসে মোর অ্যাটেন্টিভ থাকে এবং কি থাকে সব কাজে উৎসাহের সাথে পার্টিসিপেট করে থাকে সেই উৎসাহের বশত তো এইগুলো থাকছে এখানে আরেকটা কি না টিচার্স হ্যাভ লেস ট্র্যাডিশনাল ওয়ার্ক ঠিক আছে টিচারকে এখানে ট্র্যাডিশনাল ওয়ার্ক কম করতে হয় টিচার্স হ্যাভ লেস ট্র্যাডিশনাল ওয়ার্ক টিচার্স হ্যাভ less traditional work traditional work clear এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তো আজকে তাহলে আমরা পুরো চাইল্ড সেন্টার এডুকেশনটার ব্যাপারে আলোচনা করলাম তোমাদের এটাই বলবো তোমরা ক্লাসটাকে ভালোভাবে দেখবে আর আরেকটা কথা থ্যাঙ্কস টু অল মাই ভিউয়ার্স যাদের কাছ থেকে আমি হিউজ রেসপন্স পাচ্ছি এবং আরও আশা রাখবো তোমরা আবার তোমাদের কাছ থেকে আরও হিউজ রেসপন্সের অনেক রেসপন্সের তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার ক্লাস সম্পর্কে তোমাদের যে কোনো যদি কোনো কোয়েরি থাকে কোনো প্রশ্ন থাকে বা কোনো অ্যাডভাইস থাকে তোমরা আমাকে কমেন্ট করো আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই করব তোমাদের কোনো রকম কোয়েরি আরেকটা কথা তোমাদের আরও কোনো টপিক নিয়ে যদি কোনো রকম ডাউট থাকে তোমরা টপিকটা আমাকে মেসেজ করতে পারো কমেন্টে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের সেই টপিকের উপরে কোনো একটা ভিডিও বানাবো যাতে তোমাদের সুবিধা হয় তো তাহলে আজকে বলবো অবশ্যই এই চাইল্ড সেন্টার এডুকেশনটা তোমরা খুব ভালো করে দেখো ভিডিওটা তোমাদের যে কোনো পরীক্ষায় কিন্তু এটা ভালো রকম কাজে লাগবে এই টপিকটা তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার হতে পারো তাহলে চাইল্ড সেন্টার এডুকেশন এটাই যে প্রাচীন শিক্ষা ব্যবস্থার থেকে অনেকটা আলাদা যেখানে শিশুকে মধ্যমণি করা হয়ে থাকে যেখানে টিচারকে হচ্ছে প্যাসিভ এবং স্টুডেন্ট হচ্ছে অ্যাক্টিভ টিচারকে স্টুডেন্টের ইচ্ছা অনিচ্ছা তার ভালো লাগা সমস্তকে মাথায় রেখে শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম এবং তার সারাউন্ডিং ক্রিয়েট করতে হয় এবং এখানে কোনো রকম শারীরিকভাবে তাকে বা কোনো রকম মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করে শেখানোর পর্যায়ে এই শিক্ষা ব্যবস্থা অ্যালাউ করে না এনসিএফ 2005 কারিকুলামে এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়েছে এবং অনেক কারিকুলামে ইনক্লুড করা হয়েছে কিছু কথাবার্তা বা কিছু বলা হয়েছে এবং এই শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রই হচ্ছে শিশুর ইচ্ছে অনিচ্ছা তার মনোবিজ্ঞান সম্মত ভালো লাগাকে কেন্দ্র করে পাঠ্যক্রম লেসন প্ল্যান সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে তৈরি করা ঠিক আছে তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো নেক্সট ভিডিও অবশ্যই কোনো আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতন এখানেই আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো এবং শেয়ার করো আজকের মতন এখানেই